শুভেচ্ছা বাঙালিয়ানার শায়নহের সংবাদে স্বাগত। পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। নভেম্বরে মূল্যস্ফীতি বেড়েছে খাদ্যের দামও, তবে এবছরে কমছে সামগ্রিক মূল্যস্ফীতি। রংপুরে স্ত্রীসহ মুক্তিযোদ্ধাকে বাড়িতেই গলা কেটে হত্যা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, একটি দল ধর্মের নামে দেশকে বিভাজনের চেষ্টা করছে। আজ 7 ডিসেম্বর 1970 সালের এই দিনে বাংলার মানুষ ব্যালটের শক্তিতে পরিবর্তন করেছিল নিজেদের ভাগ্য। ভারতের গোয়া রাজ্যে নাইট ক্লাবে আগুন, নিহত 25। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। চলতি বছরের নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে 8.29%। অক্টোবরের এই হার ছিল 8.17%। 2024 সালের বছরের নভেম্বরে এ হার ছিল 11.38%। আজ রবিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। বিবিসি এর তথ্য অনুযায়ী এক মাসের ব্যবধানে খাদ্যপণ্যের মূল্যস্ফীতিও কিছুটা বেড়েছে। চলতি বছরের নভেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 7.36%, যা আগের মাস অক্টোবরে ছিল 7.08%। খাদ্য বহির্ভূত খাতে নভেম্বরে মূল্যস্ফীতির হার কিছুটা কমে 9.8% দাঁড়িয়েছে, যা আগের মাস অক্টোবরে ছিল 9.13%। গত বছরের নভেম্বরে এই হার ছিল 9.39%। রংপুরের তারাগঞ্জে নিজ বাড়ি থেকে এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার কুরসা ইউনিয়নের উত্তর রহিমাপুর এলাকায় ওই বাড়ি থেকে 7 ডিসেম্বর রোববার সকালে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। নিহত ব্যক্তিরা হলেন মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়। সকাল 7:30টার দিকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা মই বেয়ে নিহত দম্পতির বাড়ির ভেতরে ঢোকেন। প্রধান দরজার চাবি নিয়ে দরজা খোলার পর ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায়ের ও রান্নাঘরে সুবর্ণা রায়ের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন তারা। পরে খবর পেয়ে পুলিশ আসে। তারাগঞ্জ থানার এসআই আবু সাইয়ুম বলেন, প্রাথমিকভাবে দুজনকেই মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা পাওয়া যাচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। বাংলাদেশে বড় বিভাজনের একটা পথ তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, একটা গোষ্ঠীমহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজন সৃষ্টি করতে চায়। 7 ডিসেম্বর রাজধানীর খামারবাড়িতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন। বাংলাদেশের মানুষ ধর্মভীরু উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমরা অবশ্যই ধর্মকে মেনে চলি, কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে, সমাজকে বিভাজন করা আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি বাংলাদেশের সব ধর্মের মানুষ একসঙ্গে বাস করবে। 1971 সালে স্বাধীনতার যুদ্ধের মূল ভিত্তি ছিল সবার বাংলাদেশ। 1971 সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র। অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা। রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান। সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম, যে নাম মাথা নত করতে জানে না। রক্ত স্নাত সে নাম বাংলাদেশ। বাংলার বিজয়ের ক্ষণগণনায় আজ 7 ডিসেম্বর। এদিন ভোরে ভারতীয় ছত্রী সেনা সিলেট বিমানবন্দরে অবতরণ করে, ফলে বিমানবন্দর মিত্র বাহিনীর নিয়ন্ত্রণে চলে আসে। মুক্তিবাহিনী সিলেটের দরবস্ত দখল করে এবং ভারতীয় বাহিনীর সাথে সম্মিলিতভাবে সিলেটের দিকে অগ্রসর হয়। মেজর শাফায়েত জামিল তৃতীয় বেঙ্গলের 2টি কোম্পানি এবং ডাউকি সাবসেক্টর ট্রুপস সহ রাধানগর নিয়ন্ত্রণে নিয়ে গোয়াইনঘাট হয়ে সিলেট বিমানবন্দরের দিকে অগ্রসর হয়। বেলা 11:30 নাগাদ ভারতীয় 9ম ডিভিশনের প্রথম কলামটি উত্তর দিক থেকে যশোর ক্যান্টনমেন্টের কাছে এসে পৌঁছায়। পাক সেনাদের কোনো প্রতিরোধ না পেয়ে বিস্মিত হয়। কিছুক্ষণ পর তারা বুঝতে পারে যশোর ক্যান্টনমেন্ট ছেড়ে সব পাক সৈন্য পালিয়ে গেছে।
পলায়নের সময় পাক বাহিনী বিপুল অস্ত্র শস্ত্র, রেশন এবং কন্ট্রোল রুমের সামরিক মানচিত্র ফেলে রেখে যায়। মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী যৌথভাবে কুড়িগ্রাম শহরে পাক বাহিনীর অবস্থানে ভারী ও দূরপাল্লার কামান আক্রমণ করে। পাক বাহিনী তেমন মোকাবিলা না করেই কুড়িগ্রাম ত্যাগ করে। এদিন মুক্তিবাহিনী অগ্রসর হয়ে ঝিনাইদহ দখল করে। দর্শনার দিক থেকে ভারতীয় বাহিনীর সাথে যোগ দিয়ে মুক্তিবাহিনী চুয়াডাঙ্গার দিকে অগ্রসর হয়। খবর পেয়ে সন্ধ্যায় পাক বাহিনী চুয়াডাঙ্গার মাথাভাঙা নদী ব্রিজটি উড়িয়ে দিয়ে চুয়াডাঙ্গা শহর এবং আলমডাঙ্গা ছেড়ে কুষ্টিয়ার দিকে চলে গেলে চুয়াডাঙ্গা সম্পূর্ণ শত্রুমুক্ত হয়। ৯ নম্বর সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল ও সাবসেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিন আহমেদের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা এদিন মংলা ও সুন্দরবনের বিশাল এলাকা পুরোপুরি শত্রুমুক্ত করে। এদিকে জেনারেল নিয়াজি রাওয়ালপিন্ডি হেডকোয়ার্টারে যুদ্ধের রিপোর্ট দিয়ে এক বার্তায় উল্লেখ করেন, সৈন্যরা দিনাজপুর, রংপুর, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লাকসাম, চাঁদপুর ও যশোরে প্রবল চাপের মুখে রয়েছে। গত ১৭ দিনে যে সব খণ্ডযুদ্ধ হয়েছে তাতে জনবল ও সম্পদের বিচারে আমাদের ক্ষয়ক্ষতি বেড়ে গেছে। রাজাকারদের অস্ত্র সহ সটকে পড়ার সংখ্যা বাড়ছে। আমাদের নিজেদের ট্যাঙ্ক, ভারী কামান ও বিমান সমর্থন না থাকায় পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। রাত ১০টায় ভারতীয় বেতার কেন্দ্র আকাশবাণী থেকে হিন্দি, উর্দু এবং পশতু ভাষায় ভারতীয় সেনাপ্রধান জেনারেল শ্যাম মানেকশ বাংলাদেশে দখলদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেন, তোমাদের বাঁচার কোনো পথ নেই। মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী বাংলাদেশকে মুক্ত করার জন্য তোমাদের ঘিরে রেখেছে। তোমরা যে নিষ্ঠুর আচরণ করেছ তাতে তারা প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। অনেক দেরি হবার আগেই তোমরা আত্মসমর্পণ করো। একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, উৎসবমুখর নির্বাচন হওয়া কতটা গুরুত্বপূর্ণ তার উজ্জ্বলতম উদাহরণ ১৯৭০ সালের নির্বাচন। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের সাংবিধানিক, নৈতিক ও ন্যায্যতার প্রশ্নে যৌক্তিক ও যুৎসই উত্তর নিহিত আছে এই নির্বাচনের ফলাফলে। এই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এই নির্বাচন নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখবেন সংবাদ শেষ হওয়ার পর। রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে জুলাই গণ অভ্যুত্থানে নিহত ১১৪ জন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উত্তোলন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রোববার ৭ ডিসেম্বর সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শিবগত উল্লাহ এ তথ্য জানান। তিনি বলেন, মরদেহ শনাক্ত ও পরিবারের কাছে হস্তান্তরের উদ্দেশ্যে এ উত্তোলন কার্যক্রম আন্তর্জাতিক প্রোটোকল মেনে পরিচালিত হচ্ছে। ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে শহীদের পরিচয় নির্ধারণ করা হবে। এ কাজে ফরেনসিক বিশেষজ্ঞ লুই ফন্দে ব্রাইডার্স সহ ফরেনসিক নৃবিজ্ঞানীদের একটি দল অংশ নিচ্ছেন। ইলেকশন কমিশন চাইলে ২০০ কোটি টাকা খয়রাত দিতে পারবেন বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী শরীফ ওসমান হাদি। শনিবার ৬ ডিসেম্বর বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্সের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ এবং জাতীয় নির্বাচন ২০২৬ চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি কথা বলেন। শরীফ ওসমান হাদি বলেন, ২০০ কোটি টাকার কারণে যদি নির্বাচনে সিসিটিভি ক্যামেরা ব্যবহার না করা হয়, ইলেকশন কমিশন চাইলে আমি খয়রাত করতে পারি। আমরা ২০০ কোটি টাকা খয়রাত ম্যানেজ করে দেব। খয়রাত কোনো খারাপ শব্দ হিসেবে বলিনি। বৃহত্তর বরিশালে দান সদকাকে খয়রাত বলা হয়। ইলেকশন কমিশন চাইলে যারা রেমিটেন্স যোদ্ধা তারা ২০০ কোটি টাকার সিসি ক্যামেরা দিয়ে দেবেন। ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি নুরুল্লাহর বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তার পদ স্থগিত করেছে সংগঠনটি। স্থানীয়রা জানান, কয়েক মাস আগে এক অচেনা নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও কলের একটি ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়াও নুরুল্লাহর কৃষ্ণকাঠি এলাকায় একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার কর্মরত অবস্থায় সেখানে এক ছাত্রের মায়ের মোবাইলে নিয়মিত কুপ্রস্তাব পাঠানোর অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হলে ওই ছাত্রের স্বজনরা তাকে শারীরিকভাবে হেনস্থা করেন।
ভারতের গোয়া রাজ্যের উত্তরাঞ্চলের আরপোরা এলাকায় একটি জনপ্রিয় নাইট ক্লাবে বড় ধরনের অগ্নিকাণ্ডে পর্যটকসহ অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশকে উদ্ধৃত করে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, রোববার প্রায় মধ্যরাতে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ক্লাবটিতে আগুন লাগে। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের ভাষ্য অনুযায়ী এই আগুনে বেশ কয়েকজন পর্যটক ও রান্নাঘর কর্মী মারা গেছেন। মুখ্যমন্ত্রী তার পোস্টে ২৩ জন নিহতের কথা বললেও পরে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, আরপোরার রোমিও লেনের ওই নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তাদের জানানো প্রাথমিক তথ্য অনুযায়ী আরও প্রায় ৫০ জন আহত হয়েছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে, আর তাদের গোয়া মেডিকেল কলেজে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। একের পর এক ঘূর্ণিঝড় ও টানা ভারী বর্ষণের জেরে সৃষ্ট বন্যা ভূমিধসে ইন্দোনেশিয়ার সুমাত্রা ও আচেহ প্রদেশের বিভিন্ন গ্রাম শহর ও উপকূলীয় এলাকা থেকে এ পর্যন্ত ৯১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ আছেন অন্তত ২৭৪ জন। আচেহ প্রদেশের তামিয়াং জেলার বাসিন্দারা জানিয়েছেন, বন্যার কারণে খাবার পানি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকটে ভুগছেন তারা। বিশেষ করে প্রত্যন্ত এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে সেখানকার লোকজন ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছেন। তামিয়াং জেলার বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা জানিয়েছেন, সরকারি সহায়তা কেন্দ্রগুলো থেকে খাবার ও পানি সংগ্রহ করে আনতে তাদের সীমাহীন ভোগান্তি সহ্য করতে হচ্ছে। যুক্তরাষ্ট্র কানাডা সীমান্তে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে, তবে এর জেরে সুনামির কোনো আশঙ্কা নেই এবং এখন পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য আসেনি। যুক্তরাষ্ট্র ও কানাডার স্থানীয় শনিবার বেলা ১১:৪১ হয়েছে এ ভূমিকম্প। এক বিবৃতিতে মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র বা এপিসেন্টার হল যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য এবং কানাডার ইউকন প্রদেশের সীমান্তবর্তী এবং প্রত্যন্ত একটি এলাকা। আলাস্কার জুনেও শহর থেকে ২৩০ কিলোমিটার উত্তর পশ্চিমে এবং ইউকনের রাজধানী হোয়াইট হর্স থেকে এটি ২৫০ কিলোমিটার পশ্চিমে এই এপিসেন্টারের অবস্থান। ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে এপিসেন্টারটির অবস্থান ছিল বলে জানিয়েছে ইউএসজিএস। বাঙালিয়ানা সায়ানহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।